শুরুতেই বলেছিলাম একগুচ্ছ ব্রেকিং খবর রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো সেই সমস্তটাই। তবে সবার প্রথম যে খবরের দিকে নজর রয়েছে, আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কামদুনি যারা প্রতিবাদী তারা কামদুনি মামলার আজ প্রথম শুনানি রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আর এই নিয়ে প্রতিবাদীরা অর্থাৎ কামদুনির সেই প্রতিবাদী মুখ মৌসুমী কয়েল এবং মাস্টার মশাই কি বলছেন শোনান। আমাদের তো বারবার করে এইভাবে ছুটে আসতে হতো না। আমরা তো ভেবেছিলাম হাইকোর্টেই হয়তো এই মামলা নিষ্পত্তি হবে, এটাই চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের মেয়েদের কোনোদিনও বিচার হয়নি, সেই রাজ্যের নির্যাতিতার বিচার হয় না। আশা করেছিলাম, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, সত্যিই আমাদের দুর্ভাগ্য যে আমরা ওই রাজ্যে থাকি, ওই রাজ্যে বাস করি। আজ আমাদের ছুটে ছুটে বিচারের জন্য দিনের পর দিন আমাদের দিল্লি ছুটতে হচ্ছে, দিনের পর দিন আমাদের কোর্টে হাঁটতে হচ্ছে। তো আমরা সুপ্রিম কোর্টের ওপরে কোথাও একটু ভরসা রাখছি যাতে আমরা বিচার পাই, সেই আশায় আজ আবার মৃতের পরিবার, তার ভাইরা, এবং সবচেয়ে বড় দুঃখের কথা একজন বৃদ্ধা অসহায় মা যে কোনোদিনও আজ পর্যন্ত কোর্টে আসেনি, এই ফার্স্ট টাইম দিল্লি আসলো এবং সুপ্রিম কোর্টে এসে বলছে, ও নিজেই বলছেন যে এত কষ্ট, এই সব দিনের পর দিন তোমরা এত ছুটাছুটি করো, মানে এতটাই অসহায় আমরা যে বিচারের জন্য এইভাবে এর দ্বারে ওর দ্বারে দ্বারস্থ হতে হয়। এর মতো অসহায় সত্যি এখন আর আমরা কি বলবো, আমরা প্রকাশ্যে বলতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে গিয়ে একটা চিঠি দেব যাতে ওনার সাথে আমরা দেখা করতে পারি। আমাদের কিছু স্মারকলিপি ওনার কাছে দিতে হবে যেগুলো খুবই জরুরি, এবং আমাদের হচ্ছে যে রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতির দরবারেও আমাদের চিঠি দেওয়ার কথা আছে। যদি দেখাও করা যায় এই মুহূর্তে তাহলে আমরা মিট করে নেব, আর যদি তা না হয় তবু আমরা চেষ্টা করছি আমাদের কিছু কাজ যেগুলো আমরা সম্পূর্ণ করতে এখানে এসেছি। তো সবচেয়ে বড় কাজটা হলো আইনের লড়াই, আইনের লড়াইটা আমাদের লড়তে হবে। আমরা দেখুন আশাবাদী তো আমরা প্রথম থেকেই ছিলাম যে আমাদের লড়াইটা সাকসেসফুল হবে, কিন্তু যেই বাংলায় রাজ্য প্রশাসন একেবারে ধিকৃত, সেই রাজ্য প্রশাসনের কাছে বোধহয় আমরা একটু বেশি আশা করে ফেলেছিলাম। সেই আশাটা হয়তো আমাদের বিফলে গেছে, তাই জন্যই আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। এবং আমাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যেইভাবে এগিয়ে এসছেন, এটা যদি সারা দেশের রাজনীতিবিদরা বোঝে যে একটা ভালো কাজের জন্য সবাইকেই এগিয়ে আসতে হয়, তাহলে মনে হয় বেটার হবে। এবং সবথেকে বড় কথা, রাজ্য প্রশাসনকে ধিক্কার জানিয়েছে সুপ্রিমো এবং সিআইডিও যে আমরাও এই রায়টাতে সন্তুষ্ট নয়। তার মানে তারা প্রকারান্তরে স্বীকার করছে যে বিচারটা ঠিক হয়নি। কাজে সেই জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের পয়েন্ট আউট করতে হবে যে রাজ্য প্রশাসন, সিআইডি যখন বলছে বিচারটা ঠিক হয়নি, তারপরে তার প্রশ্নই আসছে না যে এরা আসলে এরা দুষ্কৃত, এদেরকে ছাড়ার কোনো প্রশ্ন নেই, এদেরকে আবার ভেতরে ঢোকানো হবে। সালটা খুব একটা কম নয়, অর্থাৎ সময়টা কম নয় বলা ভালো। তার কারণ সেই 2013 সাল এবং তারপর 2023 পার হয়ে গিয়ে 2024 আমরা দাঁড়িয়ে রয়েছে। এতগুলো বছর আশাহত হয়েছেন তারা পরিষ্কার করে বলছেন। আর এই মুহূর্তে সরাসরি বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, একটা বিষয় তো স্পষ্ট যে রাজ্য প্রশাসনের ওপর তাদের আস্থা নেই, এমনকি নিম্ন আদালত যেই রায়টা ঘোষণা করেছিল সেই রায় যাতে বহাল থাকে সেই আবেদন, সেই আকুতি নিয়েই তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রতিবাদীরা তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন, কি বলছেন? দেখো, এই মুহূর্তে প্রতিবাদী যারা রয়েছেন বা পরিবারের সদস্যরা রয়েছেন তারা সুপ্রিম কোর্টের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং 21 নম্বর তাদের সিরিয়াল নাম্বার রয়েছে, তার পাশাপাশি 3 নম্বর কোর্টে গোটা বিষয়টা আজকে উত্থাপিত হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট সূত্রে আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে যে গোটা বিষয়টা হাইকোর্ট কি রায় দিয়েছে, গোটা অবজারভেশনটা আজকে তারা খতিয়ে দেখবেন এবং তারপর একটা ডেট নির্ধারিত হবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তার পরবর্তী সময় কি সিদ্ধান্ত নেবে কোর্ট, সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। শুধু তাই নয়, এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আজকে যারা প্রতিবাদীরা রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন এবং পরিবারের সদস্যরা রয়েছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন এবং সেখানে গিয়ে একটা ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এর পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে
তারা দেখা করার একটা ইচ্ছা প্রকাশ করছেন এবং যদি দেখা না হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে তারা একটা স্মারকলিপিও জমা দেবেন এবং এই ক্ষেত্রে গোটা কামদুনি কাণ্ড, তার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা এবং কোর্টে যে রায় হয়েছিল অর্থাৎ লোয়ার কোর্টে যে রায় হয়েছিল সেই গোটা বিষয়টা যাতে বহাল থাকে তার একটা আবেদন জানাবেন। অর্থাৎ সমস্তটা মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে আর কিছুক্ষণের পরেই শুনানি শুরু হবে এবং তারপরে সিদ্ধান্ত গৃহীত হবে পরিবারের সদস্যরা এবং যারা নির্যাতিতা পরিবাররা রয়েছেন, অন্যদিকে যারা প্রতিবাদীরা রয়েছেন তারা কোন পথে এগোন। তনয়, বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। মিঠু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি একবারে সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে ছিলেন। আর এই নিয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য উঠে আসছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন, শোনাই এক এক করে। তদন্তকারী যে রিপোর্ট, এটার উপরে দাঁড়িয়েই হচ্ছে বিচার বিভাগকে মাননীয় বিচারপতি তারা রায় দেন। এই তদন্ত তো করেছে রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রী তো আগেই তার ফয়সালা করে দিয়েছেন। তারা মুখ্যমন্ত্রী যদি ফয়সালা করে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার অধীনে যে পুলিশ, সে সত্য উৎকারিত করে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য যা যা আপনার ডকুমেন্ট, দলিল, দস্তাবেজ এগুলি হাজির করা দরকার, সেগুলি না করলে মাননীয় বিচারপতিগণ তারা তাদের রায় কি করে দেবেন, এটাই হচ্ছে এই রাজ্যের বড় প্রশ্ন। স্বাভাবিকভাবেই এর ফয়সলা করার জন্য এখন টুম্পা কয়াল, প্রদীপ মুখার্জি তারা সবাই আজকেও সুপ্রিম কোর্টে গেছেন। আমরা আশা করব আমাদের সর্বোচ্চ আদালত এই বিষয়ে তারা এমন একটা সিদ্ধান্ত জানাবেন যে সিদ্ধান্তে এই যারা আক্রান্ত পরিবার সহ, যারা আন্দোলনকারী সহ এবং যারা ন্যায় বিচার চান তারা সকলেই খুশি হবে। দেশের প্রধানমন্ত্রী নিজে তো মেয়েদের ধর্ষণকারীদের খুব নিকট বন্ধু। আমরা দেখলাম তো আইআইটি যে মেয়েটি ধর্ষিতা হয়েছেন, তার 3 জন যারা এতদিন পর ধরা পড়েছেন তারা প্রধানমন্ত্রী খুব বুকের লোক, হৃদয়ের লোক। সুতরাং এই প্রধানমন্ত্রীকে দিয়ে ধর্ষণের বিরুদ্ধে কোনো নির্যাতিতা যথাযথ আইনি বিচার পাবেন সেটা বিশ্বাস করাটা আরেকটা ভুল। কোনো তদন্তের তথ্যই উঠে আসে। সেই জন্য গোড়ায় যদি গলদ হয় তা মাথায় জল দিলে আর কী হবে। তৃণমূল কংগ্রেস সরকার তো পরিকল্পিতভাবে পুরো আন্দোলন বিষয়টাকে ঘেঁটে দিয়েছেন। এক শ্রেণীর মানুষকে বাঁচানোর জন্য তদন্ত প্রক্রিয়া এবং তার সাক্ষ্য প্রমাণ এমনভাবে লোপাট করে মামলা তৈরি করা হয়েছে যাতে স্বাভাবিকভাবেই যারা প্রকৃত অপরাধী তারা সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারে। পুরোটার জন্যই দায়ী তৃণমূল কংগ্রেস। এখানে জাস্টিস হচ্ছে জিরোতে পৌঁছেছে। কোনো বাংলার মেয়ে সুরক্ষিত নন, তারা জাস্টিস পান না। শুধু কেউ কেউ ভোট চুরি করেন, লোটেন, ক্ষমতায় আসেন, মেয়েদের কথা ভুলে যান। যাদের উপরে এখন নজরদারি বসেছে, পুলিশ তাদেরকে নজরদারিতে নিয়েছে, যে বেল তারা পেয়েছেন, সেই বেলের যে সমস্ত শর্ত পারফর্ম করা দরকার তারা করছেন না। আগামী দিনে এই ব্যাপারেও আমরা লিগ্যাল অ্যাকশান নেবো যাতে অবিলম্বে তাদের বেল রিজেকশন হয় এবং ওরা ভেতরে থাকেন। কারণ রাজ্য সরকার চেষ্টা করছে এদের সব ছেড়ে দেওয়ার।